কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের বিক্ষোভ আন্দোলন ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। সময় যত গড়াচ্ছে আন্দোলনের তীব্রতা ততই ঝাঁঝালো হচ্ছে। অন্যান্য আন্দোলনের মতোই এই আন্দোলনেরও উৎস বা এপিসেন্টার কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে অন্য বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। পরিস্থিতি এমনই যে দেশের বিভিন্ন স্থানে জারি হয়েছে কারফিউ। যেখানে গন্ডগোল দেখছে সেখানেই সেনারা গুলি চালাচ্ছে। এইভাবে পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। পুলিশ ও আধা সামরিক বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখনো পর্যন্ত বাংলাদেশে 105 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের পরিস্থিতিতে একটি অভ্যন্তরীণ বিষয় হিসাবে উল্লেখ করেছে। তবে সেই সঙ্গে এটাও আশ্বাস দিয়েছে যে বাংলাদেশে থাকা পড়ুয়া সহ সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে। এছাড়াও শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাহসী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। বিতর্কিত এই ভিডিওতে দেখা গিয়েছে মিডিয়ার সামনে ওই ছাত্রী বলছেন তিনি বাড়ি থেকে আসার সময় তার বাবাকে বলে এসেছেন যে যদি তার মৃত্যু হয় তার দেহ যেন রাস্তা থেকে ওঠানো না হয়। তিনি আরও জানান, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইয়েরা যেভাবে মার খেয়েছে তাতেও কিন্তু আমরা দমে যাইনি। আমি নিজেও আহত হয়েছি, তা সত্ত্বেও আমি আজ এখানে এসেছি। আমি বলেছি যদি আমার মৃত্যু হয় তাহলে যেন আমার দেহ তোলা না হয়। ছাত্র আন্দোলন সফল হলে যখন বিজয় মিছিল হবে তখন যেন আমার দেহ তুলে সমাধিস্থ করা হয়। আসুন শুনে নেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রের বক্তব্য। ওই পড়ুয়া ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র না তুলে। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু দমে যাই না, জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে উঠে আসছে যে ঢাবি এখন পর্যন্ত কোনো আন্দোলনে মিথা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র না তুলে। আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার রাষ্ট্র তারা দাপন করে। ইতিমধ্যে রাজধানী ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার 18 জুলাই বিকেলে বিটিভি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেন একদল লোক। পরে তাঁরা ভিতরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন। এরপর বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় সময় বিকেল 3টের দিকে বিটিভি ভবনে হামলা চালানো হয়। রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা সহ কয়েকটি এলাকায় শুক্রবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। কিন্তু বাংলাদেশের সংরক্ষণ নিয়ে এত কেন ক্ষোভ? সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পান কারা? কেনই বা সেই পদ্ধতিতে বদল আনতে আন্দোলন চলছে? জানা গেছে 1972 সাল থেকে চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশে। মুক্তিযোদ্ধা তাদের সন্তান সন্ততিদের জন্য চাকরিতে আলাদা আসন সংরক্ষিত থাকে। এছাড়া সংরক্ষণের সুবিধা পান নারী, সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠী এবং প্রতিবন্ধীরা। বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দাদেরও জন্য কিছু সংরক্ষণ বরাদ্দ রাখা হয়েছিল। এভাবে মোট 56% আসনই চলে গিয়েছে সংরক্ষণের খাতায়। বাকি 44% আসন রয়েছে সাধারণের জন্য, যেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হয়ে থাকে। সেই সংরক্ষণ ব্যবস্থা বিরুদ্ধেই আন্দোলন চলছে বাংলাদেশে। 1972 সালে বাংলাদেশে যে সংরক্ষণ ব্যবস্থা চালু ছিল তাতে মেধার ভিত্তিতে মাত্র 20% নিয়োগের সুযোগ ছিল। বাকি 40% ছিল জেলার সংরক্ষিত আসন। তার মধ্যে 30% মুক্তিযোদ্ধা এবং 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। 1976 সালে প্রথমবার সংরক্ষণ ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনা হয়। বৃদ্ধি করা হয় মেধার ভিত্তিতে নিয়োগ। বলা হয় মোট নিয়োগে 40% হবে মেধার ভিত্তিতে, বাকি 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং 10% নিয়োগ জেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ করা হয়। টিএসএল মারতেছে।
এই যে শুনছো আওয়াজ? করো ভিডিও করো ভিডিও বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের বিক্ষোভ আন্দোলন ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে। সময় যত গড়াচ্ছে আন্দোলনের তীব্রতা ততই ঝাঁঝালো হচ্ছে। অন্যান্য আন্দোলনের মতোই এই আন্দোলনেরও উৎস বা এপিসেন্টার কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে অন্য বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি এমনই যে দেশের বিভিন্ন স্থানে জারি হয়েছে কারফিউ। যেখানে গন্ডগোল দেখছে সেখানে সেনারা গুলি চালাচ্ছে। এইভাবেই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।